একটা জাতিকে পরিবর্তন করতে পারে। এডুকেশন ক্যান চেঞ্জ এ নেশন। সো এই ক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো পড়াশোনার বিকল্প কিছু নাই। এখন পড়াশোনার ক্ষেত্রে তুমি কোন বিষয়টাকে টার্গেট করে পড়ছো এটাও অনেক ক্ষেত্রে অনেক ম্যাটার করে। আমি আরেকটা ব্যক্তিগত কথা বলি আমার ফ্যামিলি, কারণ বাইরের গল্প বললে যতটা না আমরা কানেক্ট করতে পারি, নিজের পরিবারের গল্প বললে সেগুলো বেশি কার্যকর হয়। তো আমরা, আমার বাসা শ্রীমঙ্গল, আমি ওই জায়গায় একটু মফস্বল এরিয়ার দিকে থাকতাম। তো ওইখানে আমার বাবা চাচা আমরা সবাই মিলে থাকতাম। তো ছোটবেলা থেকে হয়েছে কি, আমার বাবা হঠাৎ করে চিন্তা করলো যে আমি আমার ছেলে সন্তানদেরকে নিয়ে শহর এলাকায় চলে যাব। এখন মফস্বল এলাকা থেকে শহর এলাকার খরচটা একটু বেশি। তো সেই ক্ষেত্রে দেখা যায় শহরে এনে আমাদেরকে স্কুলে, ভালো একটা স্কুলে পড়াশোনা করিয়ে, বাসায় একটা ছোট টিচার রেখে পড়িয়ে, কিংবা আমাদেরকে কোনো কোচিং সেন্টারে প্রাইভেট করিয়ে ওনার কাছে বেশি একটা টাকা থাকতো না। ফলশ্রুতিতে আমার বয়স যখন 25, আমার বয়স এখন 25, আমাদের বয়স যখন 24-25, তখন আসলে আমাদের ফ্যামিলির ব্যাকগ্রাউন্ডে কোনো অ্যাসেট নেই। থাকে না যে প্রত্যেক বাবার জমি আছে বা এই আছে, আমাদের আসলে ব্যাকগ্রাউন্ডে এমন কিছু ছিল না। ফলশ্রুতিতে আমরা একটা আইডেন্টিটি ক্রাইসিসে ভুগি যে আমাদের তো ব্যাকগ্রাউন্ডে কোনো সম্পদ নেই। আমার বন্ধুর এই আছে, আমার চাচার এই আছে, বাট আমাদের তেমন কিছু নাই বলার মতো। তো সেই ক্ষেত্রে আমার যে চাচা ছিলেন, আমার চাচা আবার ওনার সন্তানদেরকে শহরে নিয়ে আসেন। ওনারা গ্রামে ছিলেন, গ্রামে থেকে ওনার সন্তানকে পড়াশোনা করিয়েছে গ্রামের স্কুল থেকে। এবং ওনাদের যে টাকাটা বাঁচত, অর্থাৎ আমার শহরে আসাতে এক্সট্রা যে টাকাটা খরচ হতো, ওই টাকাটা তো আমার চাচার বেঁচে যেত। তিনি করতেন কি, ওই টাকাটা জমায় জমায় এলাকার মধ্যে অনেক জমি জমা কিনেছে এবং ছেলে সন্তানকে সম্পদ দিয়ে গেছে। এখন 25 বছর পরে দেখা যাচ্ছে ওনার যে ছেলে ছিল, ওনারা ওনাদের সম্পদটা বিক্রি করে দিচ্ছে। মানে আমার চাচার যে সম্পদটা ওনার ছেলেদের জন্য রেখেছিলেন, ওই সম্পদটা ওনারা বিক্রি করে দিচ্ছেন ওনাদের ব্যক্তিগত প্রয়োজন। আর আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা অনলাইনে কাজ করে টুকটাক একটু একটু করে অর্থ জমিয়ে গত বছর আমি আমার নিজের বাবার নামে একটা সম্পদ জোড়াই দিলাম, বা আমি একটা জমি কিনে দিয়েছিলাম। তার মানে এখানে পার্থক্যটা একটু বোঝার চেষ্টা করি। সেটা হচ্ছে, আমি আমার বাবাকে জিজ্ঞেস করলাম, তাহলে চাচা, মানে আজকে না আরো 2-3 বছর আগে বা 4 বছর আগে আমি বাবাকে বলতাম যে চাচা এই আছে, ওই আছে, জমি আছে, তাহলে আমাদের কিছু নাই কেন? তখন আমার বাবা কিছু বলতেন না। তো আমি যখন জমিটা কিনে আমার বাবার নামে দিলাম, তখন বাবা আমাকে ডেকে বলেছিল, তোর চাচা তার ছেলেদের জন্য সম্পদ কিনেছিল, আর আমি তোদেরকে সম্পদ বানিয়েছি। এখানে আমাদের এই জিনিসগুলো একটু বুঝতে হবে যে আমাদের বাবা মাদের চিন্তা ছিল যে আমার সন্তানকে আমি অ্যাসেট বানাবো, ও নিজে নিজে যা পারে করবে। আমি ওর জন্য সম্পদ বানিয়ে গেলে আজকাল পরশু সে সেটা খরচ করে ফেলবে বা সে সেটা নষ্ট করে ফেলবে। তো সেই ক্ষেত্রে ভালো শিক্ষা, ভালো জ্ঞান থাকলে যে কোনো জায়গা থেকে যে কোনো কিছু করা যেতে পারে। সেই ক্ষেত্রে আমাদের উদ্দেশ্যটা সৎ থাকতে হবে, আমাদের টার্গেটটা একেবারে নির্দিষ্ট থাকতে হবে যে আসলে কেন আমি পড়াশোনা করি। এই প্রশ্নটা করো, why do I do that? তুমি কেন পড়াশোনা করো? শুধুমাত্র কি তোমার জন্য? কখনোই না। আমরা অনেক সময় ভাবি যে আমার 2 চোখে মনে হয় আমি স্বপ্ন দেখি, বাট একটু যদি খেয়াল করে দেখো, তোমার 2 চোখে তোমার বাবা মাও স্বপ্ন দেখে। চোখ 2টা হলো অনেক মানুষের স্বপ্ন তোমার এই চোখের মধ্যে, যে আমার মেয়েটা যদি ভালো কিছু করে, আমার ছেলেটা যদি ভালো কিছু করে। এখন আমার পরিবারে যেমনটা হয়েছে, আমার পরিবারের কিন্তু আমি যদি ভালো করে পড়াশোনা না করতাম, একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে না যেতাম, পাবলিক বিশ্ববিদ্যালয়ে গিয়েও কিন্তু থেমে থাকি। আমি পাবলিক বিশ্ববিদ্যালয়ে আসার পরে সেখান থেকে চিন্তা করেছি পাবলিক বিশ্ববিদ্যালয়, বিশেষ করে আমি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছি, সেখানে তো আমার মতো আরো 3-4 হাজার স্টুডেন্ট আছে। তাহলে এই 3-4 হাজার স্টুডেন্টের থেকে যদি ব্যতিক্রম কিছু না করি, তাহলে তো আমি এখানেও পিছিয়ে পড়ে যাব। সেই কথাটা মাথায় রেখে আমি অনলাইনে কাজ শুরু করি, যে আমি বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি নিয়ে যেহেতু জানি আমি যদি ভালো কথা বলতে পারি, আমার এই ভালো কথা বলাটাকে আমি কোনোভাবে কাজে লাগাতে পারি কিনা। আর তারই ফলশ্রুতিতে আমার অনলাইনের যাত্রা শুরু। আমার ফেসবুকে প্রায় 3.5 লাখের মতো ফলোয়ার্স আছে, আমাদের ইউটিউবে প্রায় 2,70,000-এর মতো সাবস্ক্রাইবার আছে, যারা আমাদেরকে ভালোবেসে আমাদের এই কাজগুলোকে পছন্দ করে আমাদের সাথে আছে।
এবং এই খোকসার অনেকে আমাদের ভিডিও দেখে। এই রবিনটা আমাদেরকে জানে বলেই ডেকে এনেছে যে তোমরা এই জায়গায় আসো। তাহলে ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি ছাড়া বাকি 4000 মানুষ আছে, তাদেরকে কিন্তু ডাকেন। তার মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়েও যখন আমি বাড়তি কিছু করছি তখন মানুষ আমাকে দাম দিচ্ছে। তাহলে মানুষ আমাদেরকে কখন দাম দিবে? যখন আমরা অতিরিক্ত কিছু করতে পারবো। সবাই যে জিনিস পারে ওই জিনিস যদি তুমি করো, তাহলে তো সেই ক্ষেত্রে হচ্ছে কোন ধরনের তোমার মানে তুমি যে কাজ করতেছো সেই কাজ যদি সবাই করে, তাহলে তো সেই ক্ষেত্রে তুমি কখনোই তোমার সেই স্বপ্নের জায়গায় যেতে পারবা না। সো আমরা তোমাদেরকে বলবো যে তোমরা তোমাদের জায়গা থেকে চেষ্টা করো যে একটু ডিফারেন্ট ওয়েতে কাজ করা যায় কিনা। তোমরা একটু খেয়াল করে দেখো যে তুমি কিভাবে কাজ করলে অন্যান্য 10 জনের চাইতে তোমার ডাকটা আগে আসবে। মানুষ শুধুমাত্র তখনই তোমাকে গুরুত্ব দিবে যখন তুমি তাদেরকে অতিরিক্ত কিছু দিতে পারবে। সো আমি ভাইয়ের একটা কথা শুনেছিলাম যে only people will give you priority when you have something else to offer। মানুষ তোমাকে তখনই দাম দিবে যখন তাদেরকে অতিরিক্ত কিছু দিতে পারবে। সো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করেন, আমি আমার মন থেকে বলছি তারা সবাই মেধাবী, বাট সেই জায়গা থেকে যখন 2-3 জন ব্যতিক্রম কিছু ট্রাই করছে, তারাই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এইসব প্রোগ্রামগুলোতে আসছে। তো তোমরা যারা একই ক্লাসে আছো, একই এলাকায় আছো, সেই জায়গা থেকে যখন ব্যতিক্রম কিছু চেষ্টা করবে, তখনই মানুষ তোমাকে মানে গুরুত্ব দিবে এবং মানুষ তোমাকে আলাদাভাবে দাম দেবে। এবং যেটা আমাদের পরিবার এবং ফ্যামিলি মেম্বাররা চান যে মানুষ আমাদেরকে নিয়ে কিছু কথাবার্তা বলুক এবং আমাদেরকে নিয়ে অ্যাটলিস্ট গর্ব করুক। তুমি কেন পড়াশোনাটা করছো এটাকে একটু ক্লিয়ারিফাই করো। কারণ ছোটবেলা থেকে আজ পর্যন্ত এই যে তোমরা যারা এই প্রোগ্রামে আসছো, এই প্রোগ্রামে আসতে গিয়ে আজকে মানে আসা যাওয়ার খরচটাও তুমি ফ্যামিলি থেকেই নিয়ে আসছো, বাট এখন পর্যন্ত তুমি তোমার বাবা মাকে কিন্তু এমন কিছু দিতে পারো নাই যার কারণে উনি গর্ব করে বলতে যে এটা আমার ছেলে, এটা আমার মেয়ে। তো আমার মনে হয় এখন থেকে যদি পরিকল্পনা মাফিক পড়াশোনাটা করা যায়, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আমরা আমাদের স্বপ্নের জায়গায় যেতে পারবো, কিংবা আমরা আমাদের স্বপ্নের চাইতে বড় হতে পারবো। তো স্বপ্নের চাইতে বড় হতে গেলে, স্বপ্নের জায়গায় যেতে হলে আমাদের অবশ্যই একটা রোডম্যাপ লাগবে যে আমি কি করব এবং আমি কেন করব, কেন করছি। এই বিষয়টা যত তাড়াতাড়ি আমরা বুঝে যাব, আমাদের গন্তব্যে পৌঁছাতে কতটা সহজ হবে। আর এই কেন উত্তরটা হতে পারে তোমার বাবা মা। তোমার বাবা মা আর কতদিন তোমার সাথে আছে তুমি কি সেটা কখনো বলতে পারবা? এই যে তুমি পড়াশোনা করছো না, তোমার বাবা মার একটাই আশা যে আমার ছেলেটা একটু মনোযোগ দিয়ে পড়বে, যে মা তুমি একটু মনোযোগ দিয়ে পড়ো। এখন তুমি পড়াশোনা বাদ দিয়ে অন্য কিছুতে ব্যস্ত আছো, আর তোমার বাবা মা তোমার প্রতি ব্যস্ত আছে। আমি আরেকটু সহজ করে বললে বুঝতে পারবা, সেটা হচ্ছে আস্তে আস্তে যখন তুমি বড় হবে বা আমরা যখন বড় হচ্ছি, আমার হাত পায়ে আগের চেয়ে বেশি শক্তি আসছে, আমি আগের চেয়ে বেশি ভার বহন করতে পারি, আমি আগের চেয়ে বেশি মজবুত হয়েছি। অন্যদিকে আমার বাবা আগের চেয়ে বেশি দুর্বল হয়ে গেছে, আমার বাবা আগের চেয়ে বেশি ভার নিতে পারে না। তার মানে কি, তার শক্তিটা কমে যাচ্ছে, আমার শক্তিটা বেড়ে যাচ্ছে। তার হাত যখন শক্ত ছিল, আমার হাত তখন নরম ছিল। তখন এই বাবা আমাকে আঙুল ধরে হাঁটা শিখিয়েছে। আজকে যদি আমি হাঁটা শিখে সেই বাবাকে রেখে দৌড়ে চলে যাই, সেটা আসলে কতটুকু বুদ্ধিমানের কাজ। তো আমরা এটা মাথায় রাখবো যে আমাদের বয়স বাড়ার সাথে সাথে আমাদের বাবা মারও বয়স বাড়ছে। হয়তো এখন আমাদের চোখে পড়ছে না, কিন্তু হুট করে একদিন দেখবে যে বাবা মায়ের দিকে যখন তাকাবো তখন দেখবে যে তারা আস্তে আস্তে তাদের বয়স হয়ে যাচ্ছে, তারা ওই কাতারে চলে যাচ্ছে যে তোমাকে আর সামনে টেনে নিয়ে যেতে পারবে না। তখন এই জিনিসটার একটা চেঞ্জেস আসে যে তোমার উপর দায়িত্ব করে তুমি তোমার বাবা মাকে সামনের দিকে নিয়ে যাবে। এখন তুমি পড়াশোনা বাদ দিয়ে এই অনলাইনের যদি তুমি টিকটক রিলসে বেশি পরিমাণ পেতে থাকো, তাহলে হচ্ছে কি এই জিনিসটা কখনোই তোমার ক্যারিয়ার করে দিবে না। ইউ ক্যান টেক ইট বিনোদন হিসাবে, যে আচ্ছা ঠিক আছে এটা বিনোদনের একটা এন্টারটেনমেন্ট মিডিয়া হিসেবে তুমি এটা নিতে পারো, যে আমি বিনোদনের একটা মাধ্যম হিসেবে এই জিনিসগুলো দেখতে পারি। বাট নট নেসেসারিলি যে তুমি পড়াশোনা বাদ দিয়ে সারাদিন সেটা দেখবা আর সময় পেলে তুমি হচ্ছে পড়াশোনা করবা, এই জিনিসটা তো সবসময় খারাপ। তো আমার তোমার প্রতি বা তোমাদের প্রতি পরামর্শ থাকবে, পড়াশোনাটাকে আগে রেখে তারপর তুমি বিনোদন কিংবা খেলাধুলার জন্য, মানসিক বিকাশের জন্য যতটুকু পরিমাণ দরকার আদার জিনিসগুলো ইউজ করো।
বাট মূল মন্ত্র, মূল অস্ত্র হিসাবে পড়াশোনাটাকে কাজে লাগাও, যেটা তোমার জীবন এবং তোমার পরিবারের জীবনকে বদলে দিবে। আমি লাস্ট একটা পয়েন্ট টেনে দেন কথা শেষ করে দিচ্ছি। সেটা হচ্ছে আমার পরিবারের মধ্যে আমি একমাত্র ব্যক্তি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি। এর আগে আমার ফ্যামিলিতেও এরকম ভাবে পড়াশোনাই করে নেয়। আমার বাবা মনে হয় ক্লাস 3 পর্যন্ত পড়ছিল আমি যতদূর জানি, এবং মা মনে হয় ক্লাস 8 পর্যন্ত পড়েছে। সেই জায়গা থেকে আমাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে এসেছে। এখন আমার বাবা যে কাজ করেন, আমি যদি একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে না করতাম, মোস্ট প্রবাবলি আমারও ওই কাজটাই করতে হতো। তাহলে যখন আমি মনোযোগ দিয়ে পড়াশোনা করেছি, আমি শুধুমাত্র আমার জীবনকে যে পরিবর্তন করতেছি বিষয়টা এমন না, আমি আমার সাথে সাথে আমার বাবা মায়ের জীবনযাত্রার মানেরও পরিবর্তন করতে পারছি। আর সেটা শুধুমাত্র সম্ভব হয়েছে আমার পড়াশোনার মাধ্যমে। আমি যদি পড়াশোনা না করতাম, তাহলে আজকে এখানে দাঁড়িয়ে এতগুলো উৎসুক চোখের সামনে কথা বলতে পারতাম না। এই পড়াশোনায় আমাকে ঠিক শিখিয়েছে কোথায় কিভাবে কতটুকু কথা বলতে হবে, কাকে কতটুকু সম্মান দেখাতে হবে, কিভাবে নিজের জীবনটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। সেই পড়াশোনার মাধ্যমে যেহেতু এত কিছু সম্ভব, অর্থাৎ এমন কিছু বাকি নেই পৃথিবীতে যেটা পড়াশোনা দ্বারা করা সম্ভব না। তাহলে যেহেতু এক পড়াশোনা দিয়ে পৃথিবীর সব কিছু করা সম্ভব, ফ্যামিলি চাচ্ছে আমরা পড়াশোনা করি, এই খুকসাবাসী চাচ্ছে যে তাদের ছোট ভাই বোনদেরকে আরো ভালো জায়গায় নিয়ে যেতে, তাহলে তুমি কেন বসে আছো? তাহলে তুমি তোমার জায়গা থেকে এই জিনিসটা একটু মাথায় রেখো। আমরা কাল বাদে পরশু চলে যাব, আমাদের কথাগুলো তোমার এখন মনে আছে, 2 দিন পরে মনে থাকবে না। সো যারা এই এলাকার মানুষ আছে, যারা এই খুকসাবাসী অনেক ভালো কিছু করছে, এই রবীন্দ্রের মতো যারা খুকসা ক্রিয়েটিভ একাডেমি আছে, তারা আজকের এই প্রোগ্রাম যেহেতু করতে পেরেছে, তারা ইন ফিউচারে এর চেয়ে বড় প্রোগ্রামও করতে পারবে। তাই এই আয়োজক কমিটির জন্য একটা হাততালি হয়েছে। আমরা এই আশা রাখতেই পারি যে ইন ফিউচারে এর চেয়ে বড় কিছু, এর চেয়ে ভালো কিছু আমরা পাবো। খুকসাবাসী যারা স্বপ্ন দেখে ভবিষ্যৎ নির্মাণে, যারা স্বপ্ন দেখে এই খুকসা এলাকা বা উপজেলাটাকে আরো উন্নত করার, তারা তাদের স্বপ্নের সমান বড় হোক, স্বপ্নের চাইতেও বড় হোক। এবং আজকে এই প্রোগ্রামটা সফল করার জন্য যারা প্রাণপণে রবীন্দ্রের সাথে ছিল, খুকসা ক্রিয়েটিভ একাডেমির সাথে ছিল, আমি রবীন্দ্রের নাম বারবার বলছি কারণ ওকে আমি একটু ভালো জানি, বাকি সবার প্রতি আমার রেসপেক্ট আছে এই টিমের যারা আছে। সো পল্লী নেটওয়ার্ক, পল্লী রেস্টুরেন্ট, তারপর হচ্ছে মধুস ফ্যাশন এবং ক্রিয়েটিভ গ্রাফিক, এই যে স্পন্সর আজকের এই প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করতে কাজ করে গেছে। আমরা যারা খুকসাবাসী আছি, আমরা যেন তাদের কথা মনে রাখি যে ভালো কাজে পল্লী নেটওয়ার্ক, পল্লী রেস্টুরেন্ট, মধুস ফ্যাশন এবং ক্রিয়েটিভ গ্রাফিক কখনো পিছপা হয় না। এবং তারা যেই উদ্দেশ্যে আমাদের আজকের এই স্পন্সর হিসেবে কাজ করেছে, আল্লাহ তাআলা তাদের মনস্কামনা পূরণ করুক, তারা তাদের জায়গা থেকে আরো ভালো কিছু করুক। আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।